রানাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভূগোল শিক্ষক। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকায় তার আদিবাড়ি হলেও প্রায় ৩২ বছর আগে হুগলির পান্ডুয়ার উত্তরায়ণ এলাকায় বন্ধু। তাই বন্ধুকে ত্যাগ করা যাবে না। যত বন্ধুত্ব বাড়বে ততই আমরা ভালো থাকবো। তাই তার গাছ লাগানোর নেশা। প্রায় ২২ বছর ধরে পান্ডুয়ার বিভিন্ন এলাকায় গাছ লাগিয়ে চলেছেন। তো আমাদের আজকের যে অনুষ্ঠান সেখানে দুটো কথাই আমি জাস্ট বলবো, যে যেটা আমাদের অরিন্দম পুরী স্যার অলরেডি বলেছেন, যে মিডিয়াকে আমরা সবসময় ডেমোক্রেসির 4th পিলার হিসেবে কনসিডার করি। এক্সিকিউটিভ, লেজিসলেচার আর জুডিশিয়ারির পাশে পাশে 4th পিলার হচ্ছে মিডিয়াকে বলা হয়। আগামী এমন অনেক কাজ, অনেক পড়ুয়া তার পাঠশালায় আসুক, পড়ার আনন্দে আর তার সাহচর্যে তারাও আরও একটা হীরালাল সরকার হয়ে উঠুক, এই আমাদের চাওয়া। এবং অবশ্যই সবুজ গাছে এবং মিষ্টি সুখে। বরণ করে দেবেন আমাদের সকলের হয়ে সুন্দর একটি সাধক, উত্তরীয়, নতুন প্রাণ আর মিষ্টি সুখ, এই সবটুকু নিয়ে আমরা বরণ করে নেব আমাদের শিল্পী। ধন্যবাদ সকলকে। আমরা যারা মাটির গান গাই তাদের একটা মিষ্টি ধারণা আছে যে ধামায় পরিবেশন করে জায়গাটার প্রতি মঙ্গল কামনা করা, একটা মিষ্টি ধারণা। এখন আমাদের আরো কাছের মানুষ, আমাদের সাংসদ হচ্ছে প্রেস ক্লাব অব হুগলির পক্ষ থেকে বরণ করছেন সম্মানীয় সভাপতি মিল্টন সেন মহাশয়। অনেক ব্যস্ততার মধ্যে দিদি আজ এসেছেন আমাদের মধ্যে, আমরা সত্যিই নন্দিত, আমরা গর্বিত, এটা আমাদের প্রাপ্তি। উপহার উত্তরীয়, সবুজ গাছ আর মিষ্টি সুখ, এই নিয়ে আমরা বরণ করে নেব আমাদের ভালোবাসার এই মানুষটিকে। মাননীয় সাংসদ হুগলির অনুষ্ঠান আজকে তো নতুন নয়, বিগত 1 বছর ধরে সাংসদ হওয়ার আগে থেকে, যবে থেকে প্রচার শুরু করেছি তবে থেকে হুগলি প্রেস আমার সাথে ওতপ্রোতভাবে জড়িত। ভালো মন্দে, সুখে দুঃখে সবসময়, কখনো রেগে গেছি, কখনো জড়িয়ে ধরে ভালোবাসা দিয়েছি। কিন্তু ওদের ছাড়া আমি নেই, ওরা আমার জন্যই রয়েছে, আমার জন্য, আমি ওদের জন্য রয়েছি সবসময়। আমি সবসময় ওদের সাথে একটু যোগাযোগ রাখি এবং আমি সবসময় মনে করি শুধু আমার হুগলি প্রেস না, প্রেস ভাইরা যারা আমার সাথে আজকে এত বছর ধরে রয়েছেন, আমার 30 বছরের অভিনয় জগতের এতদিনের পথ, 30 বছর ধরে আজকে আমার প্রেসের সব ভাই বোনেরা, আমার যত আমি ছবি করেছি, যত আমার পথ চলা, সব ওদের সাথে। যার ওতপ্রোত যোগাযোগ, হুগলি প্রেস ক্লাব শ্রীমতী ঝুমা দাসকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আপনাদের এই করতালি আমাদের সকলের কাছে, আমাদের ব্যারাকপুর জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি মিলন মেলা, তারা ছুটে এসেছেন। সত্যি মিল্টন সেন আমাদের সকল সম্মানীয় অতিথিদের বরণ করে নিচ্ছেন, সম্মানিত করছেন। দেরি নেই, একদম সেই সময় সমাগত। আর একটি সুন্দর আসতে পেরে খুব ভালো লাগছে। বিষয়টা হচ্ছে ও এখন আমাদের প্রেস ক্লাব ও হুগলি সভাপতি মাননীয় মিল্টন সেন মহাশয় একটা সুন্দর স্মারক ওনার হাতে তুলে দেওয়া হচ্ছে। আমরা একটু করতালি দিই। বাঙালি কিন্তু করতালি দিতে কৃপণতা করে না, ঠিক আছে?
तू केने कादा दिली अरे तू केने कादा दिली तू केने कादा दिली सदा तू केने कादा दिली सदा এই ছিল মনে এই 30 টাকার কিলো মাছ বাবু ভেঙে খাবে জল দিয়ে বেশি করিস না 8টা বাজে দেরি করিস না রূপলি মাছের মতো সরহ বাহারে কালো মেঘের কালো জলে রূপের বাহারে রূপের বাহারে রূপের বাহারে তোর ঘরের সূরজ তোর ঘরের সূরজ বাবারে তোর সিঁদুর হয়ে যাবে না কারোর দিকে নজর লাগাস না কারোর দিকে নজর লাগাস না তোর লাল পাহাড়ের দেশে যাই সোনা মাটির দেশে যাই লাল পাহাড়ের দেশে যাই সোনা মাটির দেশে যাই তোর দিকে নামাই ছেড়ে
নিজেদের সামাজিক কাজের মধ্যে আবদ্ধ রেখেছে। মিল্টন বলছিল রক্তদান শিবির, ঠান্ডা জলেরও একটা মেশিন ওরা বসিয়েছে মানুষের জন্য, এবং সারা বছর সাংবাদিকতার থাকে এই যে মহান দায়িত্ব ওরা পালন করছে, ওদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না। শুধু বলি যে সাংবাদিকতা অত্যন্ত সমাজের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা। যে সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের মানুষ সচেতন হয় এবং যে সংবাদের মধ্য দিয়ে ভর করে মানুষ বিশ্বাস করে বাংলার এবং ভারতের বর্তমান অবস্থা, আমি বিশ্বাস করি প্রেস ক্লাব অফ হুগলি যেভাবে চলছে তারা সত্য সংবাদের উপর নির্ভর করে চলবে। এবং আমি বেশি বলছি না, শুধু বলবো যে এমন সাংবাদিকতা নিশ্চয়ই পরিবেশন এরা করবে না প্রেস ক্লাব অফ হুগলি, যেটা সমাজের পক্ষে ক্ষতিকর এবং যেটা ঘটনা নয় সেটাকেও যাতে প্রচার করা না হয়। সত্য ঘটনা এবং নির্ভীক সাংবাদিকতা, এই চরিত্র নিয়ে প্রেস ক্লাব অফ হুগলি আগামী দিনে নিশ্চয়ই চলবে। আমরাও সামাজিক দায়বদ্ধতা অনুযায়ী ওদের পাশে থাকবো, ওদের সাথে থাকবো, ওদের সাথে পথ চলবো। হুগলি জেলা প্রেস ক্লাবের দ্বিতীয় বর্ষ বাৎসরিক এই অনুষ্ঠান এবং পঞ্চম বর্ষীয় প্রতিষ্ঠা দিবস, এই অনুষ্ঠানের সভাপতি মিল্টন সেন এবং সম্পাদক বিধান রয়েছে। সাংবাদিকদের কাজ অত্যন্ত কঠিন কাজ, সেই কঠিন কাজটা তাদের সারতে হবে এবং সাংবাদিকতার কাজে কোনো সময় থাকে না। যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে, সে রাতেই হোক দিনেই হোক, সব রকম পরিস্থিতির মধ্যে খবরকে তুলে ধরা সাংবাদিকদের কাজ। সেই কাজটা আমাদের জেলার সাংবাদিকরা অত্যন্ত নিরবিচ্ছিন্নভাবে তারা করছেন এবং সাহসিকতার সাথে করছেন। সাংবাদিকতার কাজে ঝুঁকি রয়েছে, বিপদ রয়েছে। আমরা দেখি ভারতবর্ষ জুড়ে যখন খুব ঘটনা ঘটে যে সাংবাদিক খুন হয়েছে, এটা আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক, লজ্জাজনক যে সত্যি ঘটনা তুলে ধরার জন্য খুন হতে হচ্ছে। এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। আমরা গণতন্ত্রের 3টি স্তম্ভের কথা জানি। আমরা সংবাদ মাধ্যম যেভাবে গণতন্ত্রের পরিপূরক হয়ে উঠেছে, যাতে 4র্থ স্তম্ভ হিসেবে একটা পরিগণিত হচ্ছে। অর্থাৎ গণতন্ত্রের সাংবাদিকতা, সংবাদ মাধ্যমে একটা বড় ভূমিকা থাকে, যে ভূমিকাটা সঠিক পথে চলা এবং সঠিক কাজ করা, এবং সাংবাদিকতার মধ্য দিয়ে, সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে অত্যন্ত সচেতনভাবে চলার মানসিকতা তৈরি করে সবাই। অন্যায় কাজ থেকে বিরত থাকা, অন্যায় কাজ থেকে কাজকে সমর্থন না করা, এই বিষয়গুলো সংবাদ মাধ্যম অত্যন্ত সচেতন, যত্নশীলভাবে তারা কাজ করে থাকে। কিন্তু মনে রাখতে হবে যে আমরা সাংবাদিকতার কাজে আমাদের সমাজে সর্বস্তরের মানুষের অন্তত সহযোগিতা করা উচিত এবং যারা কাজ করতে পারে না, কাজ করতে চায় না, সংবাদ মাধ্যম তাদের কাজ না করার কথাটা তুলে ধরা
এই যে বিষয়গুলো অর্থাৎ কাজ করার চাপ তৈরি করা সংবাদ মাধ্যমে দিয়ে এটা একটা বড় নজির হিসেবে আমাদের কাছে রয়েছে। এবং আমরা বিশেষ বিশেষ ক্ষেত্রে এমন কিছু কিছু সংবাদ পরিবেশন হয় যা সমাজ ব্যবস্থার কাছে অত্যন্ত গ্রহণযোগ্য, এটুকু জেনে রাখি। আমরা অনেক সময় দেখি যে ফাঁসি হয়েছে, যাবজ্জীবন হয়েছে। এই খবরগুলো যদি বড় আকারে দেয়া যায় তাহলে সমাজে অপরাধ বোধ জেনে রাখবেন কমবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সংবাদ মাধ্যমে যে কাজ, যে মানুষকে সচেতন করা, এই কাজটা সংবাদ মাধ্যম করে। তাই আমরা প্রেস ক্লাবের পাশে আমরা রয়েছি, কেন আমাদেরও হুগলির প্রেস ক্লাবের জন্য, সাংবাদিকদের জন্য আমাদেরও অনেক সময় সচেতন হয়ে কাজ করতে হয়। তা কোথাও ভুল যাতে না হয় সেটা দেখতে হয়। কোথাও বেফাঁস মন্তব্য করে সংবাদ মাধ্যমে একটা ভালো খবর তৈরি করা, এ ব্যাপারেও আমাদের সচেতন থাকতে হয়। এবং আমরা জানি যে সংবাদ মাধ্যম মানে একটু ঘুম থেকে যেরকম চট করে জেগে উঠে, আর সংবাদ মাধ্যমে কথা বললে একটু সচেতন থাকতে হয়। তাই আমরা মনে করি যে সংবাদ মাধ্যম মানুষকে শিক্ষা দেয়, সচেতন করে, সঠিক পথে চলে এবং যার যা দায়িত্ব সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে সংবাদ মাধ্যমে একটা বড় ভূমিকা কাজ করে। মিডিয়াকে আমরা সবসময় ডেমোক্রেসির ফোর্থ পিলার হিসেবে কনসিডার করি। এক্সিকিউটিভ, লেজিসলেচার আর জুডিশিয়ারির পাশে ফোর্থ পিলার হচ্ছে মিডিয়াকে বলা হয়। তো তার একটা বিশিষ্ট কারণ যে সকলেই জানেন যে কোনো একটা ফাউন্ডেশন যদি শক্তভাবে রাখতে হয় তাহলে ফোর্থ পিলারটার কতটা দরকার। শুধু 3টে পিলারে একটা বড় ভিত কখনোই করা যায় না, বিল্ড করা যায় না। তো সেখানে ফোর্থ পিলারটার কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্স আছে। তো তার জন্যই কিন্তু মিডিয়ার এতটাই গুরুত্ব। এবং যবে থেকে আমরা ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে ইন্ডিয়া, ভারতবর্ষ থেকে শুরু করে সারা দেশ বিদেশে সব জায়গাতেই মিডিয়ার গুরুত্ব হচ্ছে অপরিসীম। এবং আমার এই 1.5 বছরের যে টেনিওর হুগলিতে, সেখানে আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি যে মিডিয়ার যারা আছেন, আমাদের মিডিয়ার সদস্যরা, মিডিয়ার ফ্রেন্ডসরা, তারা সবসময় খুবই মানে একটা পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে আমাদের কাছে করেন আর কি। এবং অ্যাডমিনিস্ট্রেশনের জন্য মিডিয়া একটা খুব বড় রোল প্লে করে। যে অনেক সময় আমরা কিছু জায়গাতে এমন কোনো নিউজ যেটা হয়তো আমাদের কাছে এসে পৌঁছচ্ছে না বা আমরা জানতে পারছি না, তো তারা আমাদেরকে সেটা হেল্প করে সেটা জানানোর জন্য, যাতে আমাদের ইন্টারভেনশনটা আমরা ঠিক টাইমে এবং ভালোভাবে করতে পারি। তো তার জন্য আমার অনেক অনেক ধন্যবাদ তাদেরকে। এবং আমি একটা জিনিস নোটিস করেছি যে মিডিয়ার সাথে ভালো সম্পর্ক না সম্পর্ক আলাদা করে কোনো জায়গা থাকে না। যদি ভালো কাজ করে কেউ এবং সেটা মানুষের জন্য ভালো পরিষেবা দান করতে পারে এবং ভালো রকমভাবে সেটা তার ব্যবহারের দ্বারা এবং কাজের দ্বারা সে যদি কোনো ভালো কিছু করতে পারে, তাহলে কিন্তু মিডিয়া অটোমেটিক সেটাকে ভালোভাবেই রিপোর্টিং করে। আসলে আমাদের এখন এই সোশ্যাল মিডিয়ার জগতে, সোশ্যাল মিডিয়া, ওটিটি প্ল্যাটফর্ম, সেখানে এখন সবাই জার্নালিস্ট, সবাই রিপোর্টার, সবাই সেন্সেশনাল নিউজ যতভাবে ভাইরাল করা যায়, যেভাবে বেশি টিআরপি নেওয়া যায়, বেশি ভিউজ আনানো যায়, সেভাবেই এরকমভাবে অনেকটা বায়াসড ভাবে রিপোর্টিং করে সোশ্যাল মিডিয়াতে। তো সেইখানে দাঁড়িয়ে আমরা বুঝতে পারি যে কিভাবে মিডিয়া জার্নালিস্ট যারা আছে বা মিডিয়ার অরিজিনাল যারা রিপোর্টার আছে, তাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ হয়ে যায় অনেক সময়। তো তার কিন্তু আলটিমেটলি মানুষ কিন্তু বোঝে যে কোনটা সেন্সেশনাল নিউজ আর কোনটা অ্যাকচুয়াল, যেটা মিডিয়া তুলে ধরছে, যেটা আমাদের চোখের সামনে বোঝা যাচ্ছে যে আমাদেরকে জানতে হবে। তো সেই ডিফারেন্সিয়েশনটা আমরা কিন্তু আলটিমেটলি এন্ড অফ দ্য ডে করতে পারি। তো তার জন্যই আমার মিডিয়া বন্ধুরা যারা আছেন এখানে, যারা দিনে রাতে বৃষ্টি, রোদ সবকিছু উপেক্ষা করে যে কোনো নিউজ হলে পরে আমাদের সবসময় সেটা ভালো করে কভার করার চেষ্টা করে। এবং অ্যাডমিনিস্ট্রেশন বা আমাদের যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছে তাদের সবসময় সাথে নিয়ে ভালোভাবে করে যেটা
জানানোর দরকার পাবলিককে, সেটাই যেন জানায়। দিদি, চুরচুড়োতে একদম প্রেস ক্লাব অফ হুগলিতে প্রোগ্রাম, কি বলবেন? মঞ্চে দাঁড়িয়ে বললেন যে চুরচুড়োবাসী আপনাকে মনে করবে, আপনি লাল ডায়েরিতে একটা লিখে রাখবেন, কি স্মৃতি লিখবেন? সবসময় তো হয় যে এই পাড়ায় গান গেয়ে গেলাম, ওই পাড়ায় হয় না, ফাঁকে গিয়ে গেলাম। এই বলতে গেলে এটা নিয়ে বোধহয় দ্বিতীয়বার হলো। এটা গত বছর একবার হয়েছিল ব্যারাকপুর মধ্যমগ্রাম, এরকম একটা, কিন্তু এই পাড়া ওই পাড়া আর এই চুচুড়াতে। আমি আজকে আসছি 3 তারিখ, আবার 9 তারিখ সেম জায়গায় আসছি। দিদি, বাংলার মাটির গান আপনার কণ্ঠে মানুষ শোনে, আসে এবং অনুভব করে, বা এই যে যারা শ্রোতা তাদেরকে কি বলবেন? এই যে বাংলার মাটির গান নিয়ে আপনি অনেক মঞ্চে অনেক কথা বলেন, আপনাদের কি বলবেন? আপনি আমাদের বাংলার মাটির গান নিয়ে যারা শোনে, আপনাদের শ্রোতা, তাদেরকে কি বার্তা দেবেন? এরকমই থাকুন আমাদের পাশে, মাটির গানের পাশে। মাটির গান তো শিকড়ের গান, এটাই তো রুট সং, যেটা আমরা বলি। পৃথিবীর যে প্রান্তেই যায় না কেন, নিজের শিকড়, নিজের যে সংস্কৃতি, এটাকে বহন করাটা আমার মনে হয় না খুব একটা বেশি ব্যাকডেটেড মনে হয়। নিজের সভ্যতা, নিজের সংস্কৃতি, নিজের মাটির গানকে এগিয়ে নিয়েও অনেক মডার্ন হওয়া যায়। আমি এটাই বার্তা দেবো যে এইভাবে, যেমনভাবে আমি আজকে এই জায়গায় এসেছি, আরও অনেক জায়গা যাওয়ার চেষ্টা করছি। আমার পাশে না থাকলে আমি একা আমার পক্ষে সম্ভব। দিদি, এই মাটির গানের জন্য কালিকা প্রসাদ গুরুদেবের জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়েছিল একসময়, কি বলবেন? শান্তিনিকেতন ছেড়েছি, অনেক দুঃখের জায়গা। এখন খুব একটা বেশি শান্তিনিকেতন যাওয়া হয় না, কারণ কি বারবারই দেশের মানুষ হয়ে গেছে। ওখান থেকে আজকে কলকাতায় এসেছি, ব্যস্ততম শহর, একটা ছোট শহর থেকে এসেছি। অনেক কিছু শুনতে হয় আমাকে, এখন পরিমাণটা একটু কম শুনতে হয়, আগে বড্ড শুনতে হয়েছে। আর কালিকারা, ওই যে তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আমার আত্মার শান্তি, ওনার জন্যই আজকে এত এত আনন্দ হয়। পুরোপুরি বাঙালিয়ানা ধরে রেখেছেন, পাবদার উপরে কমজোরি আছে পৌঁছালি, কি বলবেন? পাবদা খেতে ভালো লাগে, ইলিশ মাছ খেতেও ভালো লাগে। কালিকাদার সবসময় নাম আপনার মুখে সবসময় বোঝা যায়, আজকে তার নেই, তার মনে হয় না আপনি সেই জায়গাটা ধরে রাখতে পারলেন? না, এখন ওরকম আমি চেষ্টা করে যাচ্ছি। আমি কালিকা থেকে কথা দিয়েছিলাম, আমি সেই কথাটা রাখছি। যতদিন ঘরে প্রাণ থাকবে আমি ততদিন এই কাজটা করে যাচ্ছি। এটা আমার ভালোবাসা, আমার অহংকার। প্রেস ক্লাব অফ হুগলির কাছে এলেন, কেমন লাগলো? খুব ভালো লাগে। প্রেস মানে একটু গন্ডগোলের না, শুনলেই ভয় লাগে। কেন ভয় লাগছে? কেন লাগছে বলতে পারবো না, তবে ভয় লাগছে। এতগুলো ক্যামেরা আছে, সবাইকে ভয় আমার কখনোই লাগে না, কারণ এমন তো কোনো কাজ করি না যে ভয় লাগে। এত ক্যামেরা একসঙ্গে আগে না, আমি কোনদিন ফেস করি। আমি এখনো ক্যামেরা চাই, ক্যামেরা দিকে তাকাতে লজ্জা লাগে। ওই আস্তে আস্তে সবই শিখছি, সবই শিক্ষার সাথেই আছে। আপনারা পাশে থাকুন, এগুলোই কামনা করব। একার পক্ষে, শিল্পীর একার পক্ষে কিছু সম্ভব না, শ্রোতারা বন্ধু হয়ে না। সন্তানদের জন্য গৃহশিক্ষক রাখার অনেকেরই সামর্থ্য নেই। সেই সমস্ত পড়ুয়াদের বিনামূল্যে পাঠ দেন তিনি। রাস্তার পাশেই পাটকাঠির বেড়া দিয়ে তৈরি করেন একটি চালাঘর। সেখানেই প্রতিদিন জনা 25 পড়ুয়া তার কাছে শিখতে আসে। ছাত্রছাত্রীদের হাত ধরে রাস্তা পার করে স্কুলে যেতে সাহায্য করেন তিনি। হীরালাল সরকার হুগলির গ্রামীণ পুলিশের একজন সিভিক ভলেন্টিয়ার। স্কুলে মিড ডে মিল পায় পড়ুয়ারা। হীরার পাঠশালায় পড়া শেষ করে পড়ুয়ারা পায় বিস্কুট আর লজেন্স। তাতেই আনন্দে আত্মহারা হয়ে ওঠে খুদেরা। 2010 সালে বলাগড় কলেজ থেকে বিএ পাশ করেন হীরালাল সরকার। তারপর হুগলি গ্রামীণ পুলিশের বলাগড় থানায় সিভিক ভলেন্টিয়ারের কাজ পান। সকালে ট্রাফিকের দায়িত্ব সামনে, বিকেলে বাবার সবজির ব্যবসায় হাত লাগান। তবে নিজের কর্তব্যে অবিচল থাকেন। একসময় ভালো ক্রিকেট খেলতেন, স্বপ্ন ছিল ভালো খেলার। সংসারের চাপে তা আর হয়ে ওঠেনি। হীরা যে এলাকায় ট্রাফিক সামলান, সেই এলাকায় অনেকেই আছেন আর্থ সামাজিকভাবে পিছিয়ে পড়া, যারা প্রাইভেট পড়তে দিতে পারে না। তাদের ছেলে মেয়েদের শিখিয়ে দেন হীরালাল।
মূলত তাদের পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি হোক সেই ভাবনা থেকেই সমাজের পাশে থেকে মানুষের জন্য কাজ করে চলেন হীরালাল। তবে চেষ্টা ছোটদের শিক্ষিত করার, কিছু পরিবারের পাশে দাঁড়ানোর, এই চেষ্টাটাই তো মহৎ। নিজের চেষ্টায় এই পাঠশালা গড়ে তুলেছেন, তার উদ্দেশ্যই হলো ছোটদের শিক্ষিত করা। প্রেস ক্লাব অফ হুগলি তার এই উদ্যোগকে সাধুবাদ জানায়। কিন্তু কেন তালগাছ বসিয়ে চলেছেন? গ্রামবাসীদের, বিশেষ করে চাষিদের বজ্রপাতে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে এমন কাজ করে চলেছেন তিনি। শুধু তালগাছ নয়, সব ধরনের গাছকেই পরিবেশের সব থেকে বড় বন্ধু বলে মনে করেন শিক্ষক। তাই ছাত্রদের নিয়ে সেই বন্ধুদের রক্ষা করেন। কাজের মাঝে যখনই সময় পান তখনই ফাঁকা জায়গায় স্কুলের পড়ুয়াদের নিয়ে বৃক্ষরোপণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। পান্ডুয়ার রানাগড় উচ্চ বিদ্যালয়ের ভূগোল শিক্ষক। দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকায় তার আদিবাড়ি হলেও প্রায় 32 বছর আগে হুগলির পান্ডুয়ার উত্তরায়ণ এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি মনে করেন গাছ হলো প্রকৃত বন্ধু, তাই বন্ধুকে ত্যাগ করা যাবে না। যত বন্ধুত্ব বাড়বে ততই আমরা ভালো থাকবো। তাই তার গাছ লাগানোর নেশা। প্রায় 22 বছর ধরে পান্ডুয়ার বিভিন্ন এলাকায় গাছ লাগিয়ে চলেছেন। প্রতি বছর জুন থেকে অক্টোবর মাসের মধ্যে তিনি তাল সহ বট, অশ্বত্থ, খেজুর, বেল, তেঁতুল, আম বিভিন্ন গাছ বসাতে থাকেন। তীব্র দাবদাহে মানুষ যখন একটু বিশ্রামের আশ্রয় খোঁজে তখনই ছায়া শীতল পরিবেশে আশ্রয় নেন অনেক পথ চলতি মানুষ। কৃষকরাও গাছে ছায়া এসে আশ্রয় নেন। শিক্ষককে সাহায্য করে তার স্কুলের ছাত্রছাত্রীরা। প্রায় 200 জন পড়ুয়া নিয়ে নেচার্স লাভার ক্লাব নামে একটি সংগঠন তৈরি করেছেন তিনি। গ্রামের বিভিন্ন জায়গা থেকে তাল আঁটি সংগ্রহ করার জন্য পিকআপ সেন্টারও তৈরি করেছেন। ইতিমধ্যেই প্রায় 75,000 তাল গাছ বসিয়ে ফেলেছেন তিনি। অনেক গাছ রক্ষা করা যায় না, তবুও তিনি হাল ছাড়েননি। পরিবেশ রক্ষায় লাগিয়ে চলেছেন গাছ। তিনি ভূগোল শিক্ষক ভাস্কর মণ্ডল। আপনার কাজ সাধারণ মানুষের প্রেরণা হতে পারে, তাই আপনাকে সম্মান জানাতে পেরে প্রেস ক্লাব অফ হুগলি সম্মানিত আজ। সুকুমার উপাধ্যায়, বাড়ি বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি, কর্মস্থল হুগলির চন্দননগর পুলিশ কমিশনারেট। চুচুড়া আমরাতলার গড়ির সরকারি আবাসনে স্ত্রী মেয়েকে নিয়ে থাকেন। যখন ক্লাস 7-এ পড়তেন তখন এক কাণ্ড করে বসেন তিনি। স্থানীয় পোস্টমাস্টার গরিব মানুষের বার্ধক্য ভাতার টাকা তছরূপ করছিল। অসহায় বৃদ্ধাদের কথা ভেবে পোস্টমাস্টারের কীর্তির কথা চিঠি লিখে জানিয়ে দেন হেড পোস্ট অফিসের বাবুদের। পুলিশ নিয়ে তদন্ত হয় সেই ঘটনায়। 1 বছরের জন্য সাসপেন্ড হন পোস্টমাস্টার, আর যাদের টাকা তছরূপ করেছিল তাদের বাড়িতে গিয়ে টাকা ফিরিয়েও দিয়ে আসেন। 2001 সালে ভুজে ভূমিকম্পে বহু মানুষের মৃত্যু হয়। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে 101 টাকা পাঠান মানি অর্ডার করে। তিনি তখন বেকার। কয়েকদিন পর তার কাছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রাপ্তি স্বীকার করে চিঠি আসে। পুলিশের চাকরি 2003 সালে। সেই থেকে মানুষের ভালো করার চিন্তা তাকে পেয়ে বসে। বাপ হারা 9 বছরের এক ছেলেকে নিজের কাছে রেখে পড়ানোর দায়িত্ব নেন। সেই ছেলেকে নিজের সন্তান স্নেহে বড় করেন। লালগড়ে সে সময় মাওবাদী সক্রিয়তা। বাঁকুড়ার রামগড়ে বিপদগামী 2 জনকে দোকান করে দেন তিনি। তারা স্বনির্ভর। গ্রামের তপশিলি জাতি উপজাতির ছেলেমেয়েরা যাতে পড়াশোনায় পিছিয়ে না থাকে সেই জন্য সহায়িকা বই কিনে নিয়ে গিয়ে তুলে দেন তাদের হাতে। পুরুলিয়ার ভবঘুরে চিত্ত মাহাতো থেকে মীরাখার বৃদ্ধ, সুন্দরবনের থেকে হারিয়ে যাওয়া গুড়াপের অসহায় প্রৌঢ়কে ঘরে ফেরানো, দুর্গাপুরের বৃদ্ধা থেকে পথ খুলে গুজরাট পৌঁছে যাওয়া মহিলা, এরকম কত মানুষ ঘরে ফিরেছেন তার জন্য। কখনো দৃষ্টিহীন দম্পতি মেয়েকে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন, আবার কখনো বা হাসপাতালে চিকিৎসা করাতে আসা বৃদ্ধার বাড়ি ফেরার ব্যবস্থা করেন। পুলিশ শুধু চোর ডাকাত ধরে না,
সমাজের ভালো কাজও করতে পারে, উদাহরণ হয়ে দাঁড়ান তিনি। করোনাকালে লকডাউনে তার বাইকে ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে পড়তেন। ব্যাগে থাকতো পাউরুটি, মুড়ি, চিড়ে, গুড়। রাস্তায় যত ভবঘুরে না খেতে পাওয়া মানুষ দেখতেন তাদের দিতেন। চাল, ডাল, তেল, নুন, আলু, পেঁয়াজও কিনে দিয়েছেন সাধ্য মতো। বাগুড়ার এক যুবতী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে চুঁচুড়ায় এনে অ্যাম্বুলেন্সে নিয়ে গিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে দেন। যুবতীর মা বাবাকে নিজের বাসায় রেখে যুবতী সুস্থ হলে তাদের বাড়ি ফিরিয়ে দিয়ে আসেন। এরকম কাজ প্রতিনিয়ত করে চলেছেন। প্রত্যেক মানুষ তার ক্ষমতা অনুযায়ী যদি মানুষের পাশে দাঁড়ান তাহলে সমাজটা আরো সুন্দর হতে পারে বলে তিনি মনে করেন। তিনি সুকুমার উপাধ্যায়, চন্দ্রনগর পুলিশ কর্মরত একজন পুলিশ কর্মী। সমাজ সুন্দর করতে আপনার মতো আরো অনেক অনেক মানুষের প্রয়োজন। প্রেস ক্লাব অফ হুগলি কর্নিশে জানায় আপনাকে। ভারত প্রথমবার খোখো বিশ্বকাপ জিতেছে। 13 থেকে 19 জানুয়ারি দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসেছিল প্রথম খোখো বিশ্বকাপের আসর। পুরুষ বিভাগে 20টি দেশ, মহিলাদের 19টি দেশ অংশ নেয় তাতে। ভারতের পুরুষ ও মহিলা দুই দলই বিশ্ব চ্যাম্পিয়ন হয়। বাংলা থেকে হুগলির মিলনপল্লীর সুভাষ বর্মন সুযোগ পান। ফাইনালে নেপালের বিরুদ্ধে তার পারফরমেন্স ভারতকে চ্যাম্পিয়ন করতে সাহায্য করে। পাড়ার ক্লাব বাঘাযতীন মাঠে ছোটবেলায় খোখো খেলা শুরু। বর্তমানে ব্যান্ডেলের হরনাথ স্কুল মাঠে অনুশীলন করেন। জেলা, রাজ্য স্তরে বহু পুরস্কার হয়েছে তার ঝুলিতে। দেশের হয়ে সুযোগ পেয়ে প্রথমবারই বিশ্বকাপ জয়। ব্যর্থতার থেকে সাফল্যের পাল্লা ভারী তার। মা, বাবা, বোন, দাদা নিয়ে 5 জনের পরিবার সুমনের। সুমনের বোন রাজ্য স্তরের খোখো খেলোয়াড়। আর্থিক প্রতিকূলতাকে জয় করে এই ছেলেই দেশের মুখ উজ্জ্বল করেছেন। সুমনের লড়াই চলছে খোখো মাঠে, মাঠের বাইরে। প্রেস ক্লাব অফ হুগলি চায় আপনার সেই লড়াই জারি থাক। জীবনে আরো সাফল্য এসে ধরা দিন, এগিয়ে যান আপনি। জাতীয় দলের খোখো খেলোয়াড় সুমন বর্মন। ফুটবল তার ধ্যান জ্ঞান, তার ফুটবলের খিদে সেই ছোটবেলা থেকে। যে সময় মেয়েরা পুতুল খেলে সেই সময় বাবা মোহন সরকারের হাত ধরে ফুটবল মাঠে যাওয়া। বাবারও ফুটবলের খিদে ছিল, কিন্তু আর্থিক অনটন সেই খিদে পূরণ করতে বাধা হয়ে দাঁড়ায়। সবজির দোকান চালিয়ে মেয়েকে ফুটবলার তৈরির স্বপ্ন দেখেন বাবা। চকবাজার ভূপতিনগর মাঠে ফুটবলে পায়ে খুঁড়ি। সেই এখন ইস্ট বেঙ্গল ক্লাবের রক্ষণে ভরসা। সাইড ব্যাক খেলেন, তবে মোটেও রক্ষণাত্মক নন। রবার্তো কার্লোস কাফুর মতো সুযোগ পেলেই ওভারল্যাপ করেন। দলকে জেতাতে জান প্রাণ বাজি রাখেন মাঠে। খেলো ইন্ডিয়া, কন্যাশ্রী কাপ, ইস্ট বেঙ্গলের হয়ে দি মুকুট, আই লিগ চ্যাম্পিয়ন হওয়া। তার ঝুলিতে এখন অনেক অনেক পদক। ভারতের জাতীয় দলে ডাক পেয়েছেন সদ্য। নিজের স্বপ্ন, বাবার স্বপ্ন পূরণ করেছেন তিনি। রিয়া সরকার ভারতের জাতীয় দলের ফুটবলার। ফুটবল শুধু একটা খেলা নয়, অনেক বঞ্চনা, সংগ্রামের কথা বলে ফুটবল। সে 1911 সালের ব্রিটিশদের হারিয়ে মোহনবাগানের প্রথম শিল্ড জয়ী হোক, অথবা বিশ্বের পিছিয়ে থাকা দেশগুলো বিশ্ব পর্যায়ের ফুটবলে জায়গা করে নেওয়ার হোক। আগামী দিনে আরো সাফল্য, আরো ভালো ফুটবল তার থেকে দেশ তথা বাংলা পাবে। এগিয়ে যান রিয়া আপনি। যে লড়াই মাঠে দেন সেই লড়াইয়ের মানসিকতা আপনার মতো আরো অনেক মেয়ের লড়াই হয়ে উঠুক। আপনি জীবনে আরো সফল হন, রাজ্য তথা দেশের নাম উজ্জ্বল করুন। প্রেস ক্লাব অফ হুগলির পক্ষ থেকে রইল শুভেচ্ছা।